আমি খুব বেশি সময় নিব না, খুব অল্প কিছু কথা বলবো, কারণ কথা যা বলার সব অনেকগুলোই চলে এসেছে। জাতীয় নাগরিক পার্টির একটা প্রতিশ্রুতি ছিল একসাথ নারী নেতৃত্ব, তরুণ নারী নেতৃত্ব, এবং এখানে যত শক্তিশালী ভাবে আমাদের নারী নেত্রীরা কথা বলেছেন সেই জায়গাটায় যে আমরা আগাচ্ছি সেটার একটা রিফ্লেকশন এখানে এসেছে। আমাদের মহিলা সার্বিক সঞ্চালনা করছে, এর আগে আমরা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের সার্বিক কথা বলেছেন, আমাদের অ্যাডভোকেট মহিলা এবং ডক্টর তাজমা জাবির কথা বলেছেন, এবং আপনারা দেখছেন যে কত শক্তিশালী ভাবে তারা রাজনীতিটা ধারণ করছে এবং রাজনীতির কথা বলছে। কিন্তু তারপরেও দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাজনীতির মেইন পরিসরে বলা হয় যোগ্য নারী প্রার্থী কোথায় বলা, যোগ্য নারী জনপ্রতিনিধি নাকি পাওয়া যাবে না। এটা 2025 সালে এসে রাজনীতির মেইন স্ট্রিমে রাজনীতিবিদরা এরকম কথা বলছে। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখার আলোচনাতে চলে আসি। আমাদের গণঅভ্যুত্থানের পর 1 বছরের কিছু সময় পেরিয়ে গেছে, এখন আলোচনাটা এসে থেকেছে সংস্কার প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন না। এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এই জায়গায় আলোচনাটা আছে, সংস্কার লাগবে নাকি লাগবে না। সংস্কার না হলে কি হবে? সংস্কার না হলে আমাদের আগের যে ব্যবস্থা ছিল, যেখানে প্রধানমন্ত্রী বলবো নাকি তাহলে একটু ধৈর্য ধরে একটু শোনেন, বেশি বলবো না, এটাই শেষ করে দেবো। তো যেটা বলছিলাম, আলোচনার মধ্যে গেছে সংস্কার লাগবে নাকি লাগবে না। কারণ অনেক বসে রাজনীতিবিদ বলছেন সংস্কার লাগবে না, যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই হবে, সংসদে গিয়ে যা যা পরিবর্তন করার সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে। আগের ব্যবস্থাটা কি ছিল? আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায়, যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয়, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরো যুক্তিগত থাকতে পারে এবং সেখানে কোনো যৌক্তিক নিশ্চয়তার জায়গা নাই। কারণ যেই ক্যাবিনেটকে দুর্নীতি দমন কমিশন অ্যাকাউন্টেবল রাখবে, সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিবে স্বরাষ্ট্রমন্ত্রী, বাছাই কমিটিতে থাকবে তারা। অর্থাৎ আমার কোনো মন্ত্রী দুর্নীতি করছে কিনা সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন, কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার তার নিয়োগ আবার সেই ক্যাবিনেট থেকেই হবে। যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেখা যায়, তার দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করবো? সেটাই ছিল আমাদের ব্যবস্থা। সেই ব্যবস্থায় কি অটুট থাকবে, যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা যায়, রাজনীতিকরণ করা যায়, এবং যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতাসীন আছেন, রাজনীতিবিদরা যারা আছেন এবং রাজনীতির কাছাকাছি, পাওয়ারের কাছাকাছি যে মানুষগুলো আছেন, ব্যবসায়ী হতে পারে, মিডিয়া হতে পারে, যে ক্ষমতার একটা বলয় থাকে, তাদের পক্ষ হয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কাজ করবে। সেই ব্যবস্থায় কি আমরা থাকবো নাকি নতুন ব্যবস্থায় যাবো, যেখানে নতুন ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকের হয়ে কাজ করবে? সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই যে এত কিছু হলো, ঐকমত্য কমিশন হলো, সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার, কিন্তু এই শেষমেশ এসে আমরা রাজনীতিবিদদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে সংস্কার নাকি প্রয়োজন নাই। তো আমাদের শুধুমাত্র সংস্কার না, আসলে অভ্যুত্থানের পরে কিন্তু আমরা যেটা বারবার এসেছি, যেটা হচ্ছে বাংলাদেশ 2.0, শুধুমাত্র সংস্কার না, একটা আমূল পরিবর্তন, একটা রিসেট বাটনের কথা সবাই বলেছে। সেই রিসেট বাটনের কতখানি এসেছে ঐকমত্য কমিশনে সেটা নিয়ে ডিবেট থাকতে পারে, এবং আছে অনেকগুলো হতাশার জায়গা আছে। তবে একটা জিনিস, যেহেতু জেসিনা এখানে আছেন, আমি একটু পরিষ্কার করে জেসিনা বলছিলাম, ঐকমত্য কমিশনের প্রপোজাল কিন্তু জুলাই সনদে স্বাক্ষর হয় নাই। যেমন আর্টিকেল 70 নিয়ে হাউসে অনেকগুলো মতামত ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত ছিল। কেউ কেউ চেয়েছিলেন, যেমন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা চেয়েছিলাম যে আর্টিকেল 70 থাকবে না, যাতে যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন সংসদে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবে, তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে, তারা দলের পক্ষ হয়ে ভোট দিতে হবে এরকম বাধ্যবাধকতা যাতে না হয়, তারা স্বাধীনভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন, দলের প্রতিনিধিত্ব যাতে না করতে হয়। তো আমরা চাচ্ছিলাম আর্টিকেল 70 সম্পূর্ণভাবে বাতিল হয়। আবার বিএনপি চাচ্ছিল না, এখানে 4টা এক্সেপশন থাকবে। তো তারপরে অনেক আলোচনার মধ্যে ঐকমত্য হলো যে ঠিক আছে, 2টা এক্সেপশন নিয়ে আমরা এটা সনদে সন্নিবেশিত করব। তো তাহলে ওইভাবেই তারপরে যখন সব রাজনৈতিক দলের একটা সাফিসিয়েন্ট কনসেনসাস হলো যে 2টা এক্সেপশন থাকবে আর্টিকেল 70, সেটাই করে সনদে ঢুকেছে। ফাইনালি সনদে যে জিনিসগুলো এসেছে সেটা কিন্তু রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে। আরেকটা যেমন নারীদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে, সেখানে সংবিধান সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল, নির্বাচন সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল যে সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত হবে এবং 100 আসন সরাসরি নির্বাচন এর মাধ্যমে নারীরা সংসদে যাবে। পদ্ধতি 2টা কমিশনের 2 রকম ছিল। সেটা কিন্তু ফাইনালি আমাদের যে জুলাই সনদ এখানে পৌঁছায়, কারণ রাজনীতিবিদেরা এই জায়গায় একমত হতে পারেনি, এবং এটা খুবই দুর্ভাগ্যজনক।
এখানেও যদিও বিএনপি 2001 সালে তাদের ইশতেহারে বলেছিলেন যে সংরক্ষিত নারী আসলে সরাসরি নির্বাচনের কথা, 2025 সালে এসে তারা বলেছেন যে এটা সম্ভব না। 2001 সালে যে পরিস্থিতি দেওয়া ছিল তখন যদি সেটা বাস্তবতা থেকে থাকে, 25 সালে তো তার আরো বেশি এটা বাস্তবতা হওয়ার অপরচুনিটি কন্ডিশনস থাকার কথা, কিন্তু ওনারা বলেছেন যে সেই অপরচুনিটি সেই বাস্তবতা এখন নাই। তো ফাইনালি কি হলো, ফাইনালি জুলাই সনদে আসলো যে মাত্র 5% পার্টিগুলোকে বলা হবে নমিনেশন দিতে। এন্ড দিস ইজ নট প্রোগ্রেস এট অল। আমাদের our politicians have failed the women. ঐক্যমত্য কমিশনে যেই প্রপোজালটা এসেছে নারী জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে politicians have failed the women, মাত্র 5% is serious হয়েছে, it's not progress at all। কিন্তু যেটা আসছে সেটা রাজনীতিবিদরা যতখানি ঐক্যমত হতে পেরেছে তার ভিত্তিতেই এসেছে। এখন শেষ কথা যেটা, সেটা হচ্ছে সমাজের বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে। যে কোনো সমাজের বাস্তবায়ন তো থাকার কথা, বাস্তবায়ন না হলে সেই সমাজটা এত কথা হলো কেন? তার মানে বাস্তবায়নের রূপরেখা না থাকলে তো আর সেই সমাজে সই করা না করা প্রায় একই কথা। এরকম আমরা সনদ, কমিশন রিপোর্ট অনেকগুলো দেখেছি, এখনো অনেকগুলো কমিশনের রিপোর্টের বাস্তবায়নের রূপরেখা নাই, কমিশনের বাস্তবায়নের রূপরেখা নাই। ঐক্যমত্য কমিশন যেটাতে এত ইনভেস্ট করা হলো, সবাই সময় দিলেন, সবাই এটার প্রতি মনোযোগ দিলেন, এত সিনসিয়ারিটি নিয়ে সবাই আলোচনা করলেন, সেটারও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলাদা করে কথা বলতে হচ্ছে, আলাদা করে স্ট্যান্ড নিতে হচ্ছে। তবে আমরা আশাবাদী এখানে একটা সুন্দর বাস্তবায়নের রূপরেখা থাকবে, আগের মতো আর হবে না যেখানে সনদ হয়, অনেক কথা হয়, অনেক আলোচনা হয়, অনেক চুক্তি হয়, কিন্তু সেটা আর আলো দেখে না, জনগণের কোনো কল্যাণে আসে না। সেটা যাতে এখানে না হয় সেজন্য আমরা এখান থেকে অনেক স্ট্রং পজিশন নিয়েছি, যাতে করে জনগণ জানতে পারে তাদের সাথে কি হচ্ছে। একটা আদেশ, সেই আদেশে কি থাকবে, এবং আদেশ যাতে প্রফেসর ইউনুস দেয় সেই ব্যাপারে আমরা বলেছি। এবং আমরা বলছি যে গণভোটের যে প্রশ্ন, সেই প্রশ্নটাও জনগণের কাছে উন্নত হতে, মানুষ কিসে ভোট দিবে সেগুলো যাতে জানে, এবং বাস্তবায়নের রূপরেখা যাতে খুব স্পষ্ট থাকে, সবার কাছে যাতে সেটা উন্মুক্ত থাকে, এবং আগের মতো কোনো ধোঁয়াশা, কোনো জেন্টলম্যানস এগ্রিমেন্টে যাতে আমাদের না যেতে হয়। আসলেই যাতে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ মাথায় এনেছিল, তরুণরা রক্ত দিয়েছে, কেউ চোখ, কারো হাত, কারো পা চলে গিয়েছে, এটা যাতে শুধুমাত্র আগের ব্যবস্থাতেই থাকবে, শুধুমাত্র চেহারা পরিবর্তন হবে কিন্তু আগের ব্যবস্থায় থাকবে, এতটুকুতে যাতে পর্যবেসিত না হয়, আমরা আসলেই যাতে ব্যবস্থাটা পরিবর্তনের ক্ষেত্রে একটা এগিয়ে যেতে পারি। সকলকে অনেক ধন্যবাদ।